হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে আলোচনা করব। যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস যে রিক্রুটমেন্ট 2025-এ হবে, সেপ্টেম্বর মাসে পরীক্ষা, তার যে প্রিপারেশান যারা নিচ্ছে, এখানে এডুকেশন সাবজেক্টের উপরে টিচিং গাইড করা হয়। তো আমরা এভাবেই একটি সিরিজ স্টার্ট করেছি, যে সিরিজে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সহ এক্সাম স্পেসিফিক কিওয়ার্ডগুলোকে নিয়ে আমরা একটু কনসেপ্ট নিচ্ছি। তো আজকে আমরা দেখব প্র্যাগমাটিজমস, যাকে প্রয়োগবাদ বলা হয়, এবং মার্কসিজম, যেটা মার্ক্সবাদ। এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই এই দুটির উপরে 20টি প্রশ্ন রয়েছে। যারা ভিডিওটি দেখছে এডুকেশন সাবজেক্টের উপরে, তারা অবশ্যই প্রশ্নগুলোকে ভালো করে রিভাইজ করে নেবে। যারা আমার সাথে অনলাইন গাইড এবং টিচিং নিতে চায় আমার কাছ থেকে সেপ্টেম্বর মাসে পরীক্ষার জন্য, তারা অবশ্যই যোগাযোগ করতে পারে। এখানে ক্লাস স্টার্ট হয়েছে, যেখানে আমরা ডিটেলসের সমস্ত টপিকগুলো সম্পর্কে জানছি। পিডিএফ, নোট, কোশ্চেন অ্যান্সার, এমনকি উইকলি মক টেস্ট থাকছে। এডুকেশন যেহেতু প্রথমবার পিএসসিতে ইনক্লুড হয়েছে, তাই এই পরীক্ষা খুব ভালো করে দিতে হবে। এবং 2025 সালে শুধু পিএসসি নয়, ডাব্লিউবি, এসএলএসটি যে পরীক্ষা, তার হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই প্রিপারেশান ভালো করে নিলে সব জায়গায় পরীক্ষা দেওয়া সম্ভব হবে। প্রয়োগবাদ। প্রয়োগ কথার অর্থ হচ্ছে যখন আমরা কোনো কিছু ব্যবহার করি, ব্যবহারের মাধ্যমে যা কিছু অর্জন করি। প্র্যাগমাটিজম, এটি একটি গ্রিক ওয়ার্ড, যেটা প্র্যাগমা থেকে এসেছে, যার অর্থ হলো অ্যাকশন বা প্র্যাকটিস। It is a philosophy that evaluates ideas, beliefs, and theories based on their practical consequences and usefulness. ওয়েস্টার্ন ফিলোসফির আন্ডারে আমরা ইতিমধ্যে দুটো পড়েছি, আইডিয়ালিজমস, ন্যাচারালিজমস। আর একটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে প্র্যাগমাটিজমস, যেটা পরবর্তীকালে শুরু হয়েছিল। এই প্র্যাগমাটিজমস, যেটা হচ্ছে অ্যাকশন বা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক প্রয়োগের মধ্য দিয়ে যখন আমরা আইডিয়া, বিলিভস বা থিওরি যেটাই ডেভেলপ করি, সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করি, তাকেই বলা হচ্ছে প্র্যাগমাটিজমস। এর অনেক মেজর প্র্যাগমাটিক্স থিঙ্কার রয়েছেন, যারা প্র্যাগমাটিজমস বা প্রয়োগবাদ তত্ত্বটিকে ব্যাখ্যা করেছেন। তার মধ্যে যার কথা বললেই নয়, তিনি হচ্ছেন চার্লস সুন্দর পিচার্স, যিনি হচ্ছে প্র্যাগমাটিজমসের ফাউন্ডার, ফাদার অফ প্র্যাগমাটিজমসও বলা যেতে পারে। ইন্ট্রোডিউস করেছেন প্র্যাগমাটিক্স ম্যাক্সিম। এর মানে হচ্ছে দ্য মিনিং অ্যান্ড আইডিয়া ডিপেন্ড অন ইটস প্র্যাকটিক্যাল এফেক্ট। প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক প্রয়োগের মধ্য দিয়ে যে এফেক্ট তৈরি হয়, যেমন যদি আমরা বলি, স্টুডেন্ট যখন প্র্যাকটিক্যাল করে ক্লাসরুমে বা ক্লাসে ল্যাবরেটরিতে, তখন তার মধ্যে যে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স তৈরি হয়, সেটাকেই এখানে প্রয়োগবাদ বলা হচ্ছে। emphasized logic, science and experimentation, অর্থাৎ যুক্তি, বিজ্ঞান এবং পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থী নিজে থেকেই
যে অভিজ্ঞতা, যে শিক্ষা গ্রহণ করে, সেটি হলো প্র্যাগমাটিজমসের মূল কথা। উইলিয়াম জেমস তিনি আরেকজন প্র্যাগমাটিস্ট থিঙ্কার ছিলেন, যিনি পপুলারাইজড করেছেন অর্থাৎ জনপ্রিয় করে তুলেছেন এই প্র্যাগমাটিজমস বাদকে। তিনি বলেছেন, ডিফাইন্ড অ্যাজ হোয়াট ওয়ার্কস ইজ প্র্যাকটিস। বলছে যে ট্রুথ সেটাই বলা হবে যেটা তুমি প্র্যাকটিস করছো, মনে ভাবলে হবে না, তাকে বাস্তবে প্রয়োগ করতে হবে, প্রয়োগের মধ্য দিয়ে অভিজ্ঞতা নিতে হবে। অ্যাপ্লাইড প্র্যাগমাটিজমস টু সাইকোলজি, রিলিজিয়ন্স অ্যান্ড এথিক্স। আমরা যে শিক্ষা, মনোবিজ্ঞান বা আমরা সাইকোলজিক্যাল সাইটেও, ধর্মীয় দিক থেকেও এবং এথিক্সের ক্ষেত্রেও প্র্যাগমাটিজমসের প্রয়োগ ঘটাতে পারি। আরেকজন প্র্যাগমাটিক্স থিঙ্কার যার কথা বললেই নয়, তিনি হলেন জন ডিউ, যিনি ডেভেলপ করেছিলেন ইনস্ট্রুমেন্টেশনিজমস, নলেজ অ্যাজ আ টুল ফর সলভিং প্রবলেম। এখানে জ্ঞানকে একটি টুল হিসাবে কাজ করা হচ্ছে, একটি হাতিয়ার, একটি অস্ত্র হিসাবে কাজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, যে কি করতে পারে, সমস্ত ধরনের প্রবলেমকে সলভ করতে পারে। তাই এখানে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টালিজমস, ঠিক আছে। অ্যাডভোকেটেড প্রোগ্রেসিভ এডুকেশন বেসড অন এক্সপেরিয়েন্স অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালু। তিনি আরও যে প্রোগ্রেসিভ, অগ্রগতিমূলক শিক্ষাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটা বেসড অন এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা এবং ডেমোক্রেটিক ভ্যালুর উপরে নির্ভর করছে। ডেমোক্রেটিক কথার অর্থ হচ্ছে গণতান্ত্রিক, অর্থাৎ শিক্ষার্থী নিজে থেকেই তার ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ তার চিন্তন ক্ষমতাকে ডেভেলপ করবে এবং সে সেটার প্রয়োগ ঘটাবে, ব্যবহারিক প্রয়োগ ঘটিয়ে সে স্বাধীনভাবে তার মধ্যে মূল্যের ডেভেলপমেন্ট করবে। প্রমোটেড লার্নিং বাই ডুইং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড সোশ্যাল রিফর্মস। তো জন ডিউ কি প্রমোট করেছে? লার্নিং বাই ডুইং, খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট আমাদের এডুকেশন সাবজেক্টে এবং বাস্তব জীবনেও, যেটা যদি প্রয়োগ না করা যায় সেই শিক্ষার কোনো ভ্যালু বা মূল্য থাকে না। এবং ক্রিটিক্যালি থিঙ্কিং, ক্রিটিক্যালভাবে চিন্তন করবে, ক্রিটিক্যালভাবে যদি থিঙ্কিং না করে, তার থিঙ্কিং ডেভেলপমেন্ট না ঘটে, তাহলে সে কিন্তু প্রবলেম সলভ করতে পারবে না, সে কোনো রিজনিংকে সলভ করতে পারবে না। হ্যাঁ, ফলে এগুলির মধ্য দিয়ে তার সোশ্যাল রিফর্ম গড়ে উঠবে। তাহলে চিফ ক্যারেক্টারিস্টিক্স কি পাবো প্র্যাগমাটিজমসের? আমরা যে কোনো ফিলোসফির মূল তিনটি ভাগ দেখতে পাই, সেটা হচ্ছে এপিস্টেমোলজিক্যাল, মেটাফিজিক্স, এথিক্স বা সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স। তো প্র্যাগমাটিজমসেরও তিনটি ভাগ রয়েছে। এপিস্টেমোলজিক্যাল, এপিস্টেমোলজি মানে থিওরি অফ নলেজ, জ্ঞানের সোর্স কি, জ্ঞান কি। তো তার পার্সপেক্টিভস আমরা যদি প্র্যাগমাটিজমস তাহলে দেখতে পাবো, বলছে জ্ঞান, ট্রুথ ইজ রিলেটিভ, অ্যাবসলিউট নয়। আইডিয়ালিজমসের আমরা কি দেখেছিলাম? ট্রুথ ইজ অ্যাবসলিউট, মানে সেটা কোন একদমই নিখুঁত এক। এখানে ট্রুথ হচ্ছে রিলেটিভ, রিলেটিভ মানে নট, ট্রুথ ইজ নট ফিক্সড, ট্রুথ একদম রিজিড নয়, ফিক্সড নয়, সেটা রিলেটিভ, সেটা চেঞ্জেবল, ইট চেঞ্জেস ওভার টাইম বেসড অন এক্সপেরিয়েন্সেস অ্যান্ড নিউ ডিসকভারিজ। অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের সায়েন্টিস্টরা যে প্রতিনিয়ত রিসার্চ করে চলেছে, সেই রিসার্চ কখনোই ফিক্সড নয়, সেই রিসার্চের উপরে আবার নতুন করে রিসার্চ হচ্ছে, নতুন করে থিওরির ডেভেলপমেন্ট ঘটছে। আমরা ডারউইনিজম পড়েছি ছোটবেলায়। তো ডারউইনবাদে কি ছিল না, ডারউইন যে কথা বলেছিলেন সেই কথার কিন্তু পরবর্তীকালে পরিবর্তন হয়েছিল।
তাই না? তাই থেকে নয়া ডারউইনবাদ উৎপত্তি ঘটেছিল। তো এখানে ট্রুথ বা সত্য কখনো অ্যাবসলিউট হলো, সেই ট্রুথ রিলেটিভ হলো, অর্থাৎ নট ফিক্সড। এটা চেঞ্জ করতে হতে পারে এক্সপেরিয়েন্সের উপর বেস করে বা নিউ কোনো আবিষ্কার ডিসকভারিজের উপর বেস করে। এটা হচ্ছে খুব ভালো একটি প্রশ্ন। নলেজ কামস ফ্রম এক্সপেরিয়েন্সেস। জ্ঞানের বৃদ্ধি, জ্ঞানের উন্নতি, প্রমোশন তখনই হয় যখন ধীরে ধীরে এক্সপেরিয়েন্স বাড়তে থাকে। লার্নিং হ্যাপেন্স থ্রু ইন্টারাকশন উইথ এনভায়রনমেন্ট, নট ফ্রম ইনেট আইডিয়া অর ডিভাইন রিভিলেশনস। যেখানে আমরা আইডিয়ালিজমসের ক্ষেত্রে পড়েছিলাম যে নলেজ বা আইডিয়া যেটা ইনেট, ইনবর্ন ক্যারেক্টার, কিন্তু প্র্যাগমাটিজমস, ন্যাচারালিজমস এরা কিন্তু বলছে নলেজ কোনো ইনবর্ন নয়। ব্ল্যাঙ্ক স্লেটের মতো শিশুর মন থাকে, সে পরিবেশের সাথে ইন্টারাকশনের মধ্য দিয়ে তার নলেজের ডেভেলপমেন্ট ঘটায়। সায়েন্টিফিক মেথডস অ্যাজ বেসিস অফ নলেজ। সায়েন্টিফিক মেথড, বিজ্ঞানসম্মত প্রয়োগ। শিশুর মন সবসময় অনুসন্ধানী, ইনকোয়ারি করতে চায় এবং শিশু সবসময় খেলার মধ্য দিয়ে কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে চায় এবং তার মধ্য দিয়ে সে প্রবলেম সলভ করে, অর্থাৎ যেটা আন্ডারস্ট্যান্ড ঘটায় রিয়ালিটিকে। ঠিক আছে? The rejection of metaphysics, pragmatism avoid abstract concept like absolute reality, ultimate truth. Ultimate truth মানে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। হ্যাঁ, তো এগুলো যেটা মাইন্ড বডি কনসেপ্ট, এগুলোকে রিজেকশন ঘটেছে, ঈশ্বরকে রিজেক্ট করেছেন। তার পরিবর্তে ফোকাস ইনস্টেড অন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের উপরে ফোকাস দিয়েছে। তো নেচার অফ রিয়ালিটি কী রয়েছে, যাকে আমরা মেটাফিজিক্স বলি, যে ব্রাঞ্চ, তার সম্পর্কে প্র্যাগমাটিজমস কি বলছেন? রিয়ালিটি ইজ ডাইনামিক, দ্য ওয়ার্ল্ড ইজ কনস্ট্যান্টলি ইভলভিং অ্যান্ড রিয়ালিটি ইজ শেপড বাই হিউম্যান এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাকশনস। মানুষ যে অভিজ্ঞতা অর্জন করে এবং কাজে প্রয়োগ ঘটায় বা তার অভিজ্ঞতার প্রয়োগ ঘটায়, সেখান থেকেই তার সত্যতা তৈরি হয়। তাই বিভিন্ন মানুষের ক্ষেত্রে আমরা যত মানুষ দেখব, সবার মধ্যে কিন্তু কোনো জিনিসের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হয়। তার কারণ কি? তার কারণ প্রত্যেকটা মানুষের অনুভূতি ভিন্ন ধরনের, সে তার অ্যাকসেপ্টেন্স ভিন্ন ধরনের, তাই সব কিছুর ব্যাখ্যা সে নিজের মতো করে দেয়। ঠিক আছে? এইটাই হচ্ছে প্র্যাগমাটিজমস, এর মূল রিয়ালিটি। প্লুরালিজমস, কোনো সত্যের, কোনো ট্রুথ একক সোর্স নয়। প্লুরালিজমস মানে প্লুরাল, ভিন্ন জায়গা থেকে আসবে। ডিফারেন্ট পার্সপেক্টিভস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস ক্যান কোএক্সিস্ট। Anti-dogmatisms, pragmatisms reject rigid ideologies, instead favoring flexible and adaptability. তো তিনি অ্যান্টি ডগমাটিজমসের উপরে বিশ্বাস করছে। কোনো রিজিড আইডিয়ালজিস্ট এখানে নেই, কোনো রিজিড ধরে রাখার বিষয় নয়। এখানে সব কিছু রিলেটিভ, ইন্টারাক্টিভ অ্যান্ড ইভলিউটিভ, বারবার অভিব্যক্তি, অভিযোজনের মধ্য দিয়ে, পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু সত্যতার পরিবর্তন ঘটে। এথিক্যাল অ্যান্ড সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স কি দেখব না? মোরাল ভ্যালুজ আর বেসড অন কনসিকুয়েন্সেস। হ্যাঁ, এথিক্যাল ডিসিশন শুড বি জাজড বাই দেয়ার প্র্যাকটিক্যাল এফেক্টস অন সোসাইটি। সমাজের যে সকল জিনিসের প্র্যাকটিক্যালি এফেক্ট আছে, জাজমেন্ট আছে, সেখান থেকেই এথিক্স মানে নৈতিক মূল্য যেটা ডেভেলপ ঘটে। ঠিক আছে? ডেমোক্রেটিক অ্যান্ড প্রোগ্রেসিভ,
ডেমোক্রেটিক হবে এবং প্রোগ্রেসিভ হবে। ফ্রিডম অফ থট, স্বাধীনভাবে সে চিন্তা করবে। সোশ্যাল প্রোগ্রেস হবে এবং প্রবলেম সলভিং ফর কালেকটিভ ওয়েলবিংস। একজন সম্পূর্ণ সমৃদ্ধশীল মানুষ হতে গেলে তার মধ্যে কিন্তু সব রকম গুণের সম্ভাবনা থাকা চাই। তার স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, সমাজের অগ্রগতি, সমাজের সমস্ত ধরনের প্রবলেমের সলিউশন তার কাছে কিন্তু থাকবে। তাকেই আমরা সম্পদশীল মানুষ বলবো। এডুকেশন অ্যাজ আ টুল ফর সোশ্যাল চেঞ্জ। এখানে আগেই বলা হয়েছে যে এডুকেশন এমন একটি ব্যবস্থাপনা যা শুধু মানুষকে সমৃদ্ধ করে না, একটা শিশুর মধ্যে আচার আচরণের পরিবর্তন ঘটায় না, সে সমাজেরও পরিবর্তন ঘটাতে কিন্তু এডুকেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট আমরা দেখব যে এডুকেশনাল এম কি রয়েছে প্র্যাগম্যাটিজমসে। তো এখানে কি দেখব, কিওয়ার্ডগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে লার্নিং বাই ডুইং। লার্নিং শিক্ষা হবে কাজের মধ্য দিয়ে, করার মধ্য দিয়ে। তাই এখানে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, হ্যান্ড অন ট্রেনিং, এক্সপেরিমেন্টস বেসের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। রিয়েল ওয়ার্ল্ডের সাথে ইন্টারাকশান করতে বলা হয়েছে। শিশুকে কোনো প্রবলেম দেওয়া হোক, যেই প্রবলেমকে সে বেস করে তার থিঙ্কিং ডেভেলপমেন্ট ঘটাবে এবং প্রবলেমকে সলভ করতে শিখবে। ডেভেলপমেন্ট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, যাতে ডেভেলপমেন্ট ঘটে। তাই এনইপি 2020 যে আমাদের জাতীয় শিক্ষানীতিতে, তাই শিশুকে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্টের উপরে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এডুকেশন কখনো আইডিয়ালিজমসের মতো একদম রিজিড ফর্মে থাকবে না, একদম পার্টিকুলার কোনো ফিক্সড যে কারিকুলাম থাকবে না, যেখানে স্টুডেন্ট একটি বাহক হিসাবে পরিণত হবে। স্টুডেন্ট এখানে ফ্লেক্সিবল হবে, অ্যাডাপ্টেবল হবে, টেকনোলজি অ্যাডভান্সমেন্ট করাবে। লার্নিং স্টুডেন্ট বা লার্নার্সের মধ্যে ইন্টারেস্ট ডেভেলপ করবে। সোশ্যাল এফিসিয়েন্সি হবে, কোনো নির্দিষ্ট স্থান নয়, স্কুল হবে বা কোনো সমাজের বা সোসাইটি থেকে কোঅপারেটিভের মধ্য দিয়ে, ডেমোক্রেটিক ভ্যালুর মধ্য দিয়ে তার মধ্যে শিক্ষা গ্রহণ হবে। ফলে শিশু শিখবে সোশ্যাল এফিসিয়েন্সি, পার্সোনাল অ্যান্ড সোশ্যাল গ্রোথ হবে। এডুকেশন শুড foster both individual development and societal progress, helping students become well-rounded individuals. পার্সোনাল এবং সোশ্যাল গ্রোথ দুটোরই সমানভাবে করা দরকার। একজন খুব বুদ্ধিমান ব্যক্তি কিন্তু সমাজে সে ভালো করে মিশতে পারে না, তাহলে তার সোশ্যাল ডেভেলপমেন্ট কিন্তু হয়নি। কিন্তু শিক্ষা সেটাই, যার ইন্ডিভিজুয়াল এবং সোশ্যাল দুটোর দিকেই তার প্রোগ্রেস হবে। ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। Subjects should not be taught in isolation but should be integrated to provide a holistic understanding of real world problems. Interdisciplinary approach কথার অর্থ কি? অর্থাৎ যে সাবজেক্ট সিলেকশন করা হবে, ক্যারিকুলাম সিলেকশন করা হবে, সেই ক্যারিকুলাম হবে ইন্টার রিলেটেড, যেখানে তার রিয়েল ওয়ার্ল্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং বা সামঞ্জস্য রেখে শিক্ষার্থীর মধ্যে হলিস্টিক ডেভেলপমেন্ট ঘটবে। এডুকেশান অ্যাজ কন্টিনিউয়াস প্রসেস। স্কুল লাইফ শেষ মানে শিক্ষার শেষ নয়, হ্যাঁ, এটি হচ্ছে একটি কন্টিনিউয়াস এনগেজড ইন লার্নিং টু স্টে রিলেভেন্ট ইন সোসাইটি থেকে বা যে কোনো স্থান থেকে কন্টিনিউয়াসলি এডুকেশান কিন্তু গ্রহণ করা যায়, শিক্ষা গ্রহণ করা যায়। তাই এখানে ফর্মাল যে শিক্ষা ব্যবস্থা সেটার পরেও শিক্ষা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, তাই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
নেক্সট, টিচিং মেথডস অফ প্রাগমাটিজমস। টিচিং মেথডস কি থাকবে? লার্নিং বাই ডুইং, এক্সপেরিমেন্টাল লার্নিং, প্রবলেম সলভিং মেথডস থাকবে। প্রজেক্ট মেথডের কথা বলা হয়েছে, যেটা কিলপ্যাট্রিক দিয়েছেন, প্রজেক্ট মেথড। হ্যাঁ, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড ইনকোয়ারি বেসড লার্নিং, ফ্লেক্সিবল অ্যান্ড চাইল্ড সেন্টারেড অ্যাপ্রোচ, যেগুলো চাইল্ড সেন্টারেড অ্যাপ্রোচ সেগুলো, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকবে, ইউজ মডার্ন টেকনোলজি, কোঅপারেটিভ অ্যান্ড সোশ্যাল লার্নিং। এই কিওয়ার্ডগুলোকে যদি মনে রাখা যায় তাহলে প্রশ্ন তো এমসিকিউ বেসিসে হবে, তাই এই কিওয়ার্ডকে বেস করে কিন্তু সব প্রশ্নের আনসার কিন্তু দেওয়া যায়। প্রাগমাটিজমসের উপরে যে প্রশ্নই আসবে না কেন সেটা এখান থেকেই দেওয়া যাবে। রোল অফ টিচার, টিচার কেমন হবে? না, অবশ্যই টিচার হবে কি, যেহেতু স্টুডেন্ট সেন্টারেড বা চাইল্ড সেন্টারেড অ্যাপ্রোচ, তাই টিচার হবে ফ্যাসিলিটেটর। টিচার এনকারেজ করবে প্রবলেম সলভ করার জন্য, প্রশ্ন জিজ্ঞাসা করবে, তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করবে, নলেজকে কিভাবে রিয়েল লাইফে রিয়েল সিচুয়েশানে অ্যাপ্লাই করা যায় সেটা তৈরি করবে। প্রমোটার অফ এক্সপেরিমেন্টাল লার্নিং, কিভাবে প্রমোট করবে যে এক্সপেরিমেন্টাল লার্নিং, কোনো একটা প্রজেক্ট, কোনো একটি পরীক্ষা বা কোনো হ্যান্ডস অন অ্যাক্টিভিটি শিক্ষক স্টুডেন্টদের দেবে এবং তার মধ্য দিয়ে তাকে ধীরে ধীরে এক্সপেরিমেন্ট কাজের মধ্য দিয়ে তার অভিজ্ঞতার ডেভেলপমেন্ট ঘটাবে। ক্রিয়েটর অফ আ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, পরিবেশ, ল্যাবরেটরি বা প্র্যাকটিক্যাল ফিল্ড যাই হোক না কেন সেটা হবে গণতান্ত্রিকভাবে, সেটা ইন্টারঅ্যাক্টিভ, স্টুডেন্ট একে অপরের সাথে কোঅপারেটিভ করবে, ডিসকাশন করবে। অ্যাডাপ্টার অফ আ ফ্লেক্সিবল টিচিং মেথড, টিচিং মেথড হবে ডিসকাশান, গ্রুপ ডিসকাশান হবে, এক্সপেরিমেন্ট হবে, ফিল্ড ট্রিপ হবে, কেস স্টাডিজ হবে, অর্থাৎ লেকচার মেথড নয়, যেখানে স্টুডেন্ট নিজেদের মধ্যে ডিসকাশনের মধ্য দিয়ে, পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে, এনগেজমেন্টের মধ্য দিয়ে স্টুডেন্টটি নিজে থেকেই শিক্ষা গ্রহণ করবে। ফোকাস অন কন্টিনিউয়াস গ্রোথ, লাইফ লং প্রসেসের কথা বলা হচ্ছে, তাই স্টুডেন্টের নিউ নলেজ যাতে ডেভেলপমেন্ট ঘটে, স্টুডেন্টের মধ্যে অ্যাডাপ্টেবিলিটি ঘটে, তার জন্য কন্টিনিউয়াস গ্রোথ দেখতে হবে। রোল মডেল অফ ইনকোয়ারি অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, স্টুডেন্ট এখানে টিচার ডেমনস্ট্রেট কিউরিওসিটি, অ্যাডাপ্টেবিলিটি, প্রবলেম সলভিং স্কিল, ইন্সপায়ারিং স্টুডেন্টস টু ডু দ্য সেম। টিচার স্টুডেন্টের মধ্যে ইন্সপায়ার করবে, তাকে প্রবলেম সলভ করার জন্য সবসময় স্কিল যাতে গ্রো করা যায় সেজন্য মোটিভেট করবে, হ্যাঁ, কিউরিওসিটি ডেভেলপ করবে। এগুলি হচ্ছে টিচারের রোল। নেক্সট আমরা দেখব মার্কসিজম। কার্ল মার্কসের নাম আমরা অনেকেই শুনেছি। কার্ল মার্কস ছিলেন একজন সোশ্যালিস্ট, এমন ফিলোজোফার, সাথে সাথে ইকোনমিস্টও ছিলেন। তিনি সমাজের মধ্যে যে স্তরবিন্যাস আছে, যে সমাজের মধ্যে ক্লাস রয়েছে, অর্থাৎ উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আরও নিম্ন শ্রেণী, তাদের মধ্যে যে এই বৈষম্য, সেই বৈষম্যকে বেশ করে তিনি যে দর্শন দিয়েছিলেন সেটাকেই বলা হচ্ছে মার্কসিজম। কার্ল মার্কসের নাম অনুসারে হয়েছে। এখানে ওয়ার্কিং ক্লাসকে আমরা যদি দেখি তাহলে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে পাওয়ারের উপর দিয়ে, কার ক্ষমতা বেশি, পলিটিক্যাল পাওয়ার যার আছে তার ক্ষমতা বেশি। ক্লাস কনফ্লিক্ট, অর্থাৎ যার ধন সম্পত্তি বেশি আছে সে উচ্চ শ্রেণীতে, যে ধর্ম বর্ণর উপরে বেশ করে ভাগ করা হয়েছে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিভলিউশন, সোশ্যাল রিভলিউশন অর্থাৎ কি না, সমাজে কিছু ব্যক্তিকে উঁচু স্তরে রাখা হয়েছে, যেমন হচ্ছে ব্রাহ্মণ যারা রয়েছে তারা উপরে রয়েছে, তারপরে শূদ্র, বৈষ্ণব, যেটা যারা শূদ্র রয়েছে, আরও কে রয়েছে, সব যে যারা এইভাবে যে স্তর বিন্যাস রয়েছে, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য যে ভাগ রয়েছে সেগুলোকেও কার্ল মার্কস তুলে ধরেছেন। এই বৈষম্যের কারণে সমাজে যে কনফ্লিক্ট তৈরি হয়, কনফ্লিক্ট কথার অর্থ হচ্ছে যে দ্বন্দ্ব
তৈরি হয়, ইমব্যালেন্স তৈরি হয়, তা কিন্তু শিক্ষা সমাজের উপরে কিন্তু খুব প্রভাব বিস্তার করে। তার উপরে এই দর্শন দিয়েছেন কার্ল মার্কস। তো কার্ল মার্কস, মার্কসিজম ফিলোসফি, মার্কসিজম ইজ আ সোশিও-ইকোনমিক পলিটিক্যাল ফিলোসফি ডেভেলপড বাই কার্ল মার্কস, এবং আর একজন রয়েছেন ফ্রেডরিক হেগেল ইন দ্য মিড 19th সেঞ্চুরি। 19 শতকের মাঝামাঝি সময়ে এই কার্ল মার্কস যে ফিলোসফি দিয়েছিলেন সেটা সোশিও ইকোনমিক, সমাজের যে অর্থনৈতিক ব্যবস্থা এবং পলিটিক্যাল ফিলোসফির উপর ডেভেলপমেন্ট করে। তার ফলে কি দেখেছে, ইট প্রোভাইডস আ ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি, সমাজ সম্পর্কে, ক্লাস স্ট্রাগলস, সমাজের মধ্যে যে উচ্চ নিম্ন মধ্যর মধ্যে যে একটা স্ট্রাগল, একটা দ্বন্দ্ব তৈরি করে, কনফ্লিক্ট তৈরি হয়, এবং তার ফলে ইকোনমিক সিস্টেমের উপরেও প্রভাব বিস্তার করে। সমস্ত কিছু দর্শন এখানে দেওয়া রয়েছে। মেটাফিজিক্স যদি দেখি আমরা কি দেখব না, এটা হচ্ছে ম্যাটেরিয়ালিজমস, অর্থাৎ এখানে ইন্টারাক্ট করছে ওয়ার্ল্ড রিজেন্ট আইডিয়ালিজমস, যে ওয়ার্ল্ড বিশ্বের মধ্যেও আমরা যদি দেখি ধনী দেশ, দরিদ্র দেশ, বা যারা রাজনীতি, গণতন্ত্র, এগুলোর উপর বেস করে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে একটি সমাজ ব্যবস্থা ভিন্ন কীভাবে তৈরি রয়েছে। এখানে আইডিয়ালিজমসকে রিজেক্ট করা হয়েছে। ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমস view reality as a process of change driven by contradictions and conflict, হচ্ছে একে অপরের সাথে যে দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব হতে পারে, বা কন্ট্রাডিক্ট, যে সংঘর্ষ সব সময় ঘটে থাকে, সেই পর্যায়ে এখানে রিয়ালিটিটা বা সত্যতাটা বেস করে রয়েছে। নেচার অ্যান্ড সোসাইটি কনসিডার নেচার অ্যাজ প্রাইমারি রিয়ালিটি অ্যান্ড সোসাইটি অ্যাজ আ কমপ্লেক্স ইভলিউটিং সিস্টেম ইনফ্লুয়েন্সড বাই ম্যাটেরিয়াল কন্ডিশন। প্রকৃতি, প্রকৃতি যেটা হচ্ছে প্রাইমারি রিয়ালিটি, আর এখানে প্রাকৃতিক পরিবেশের কথাও বলা হচ্ছে, মানুষের নেচারের কথাও বলা হচ্ছে, আর সোশ্যাল বা যেটা সমাজ ব্যবস্থা, সোসাইটি, সেটা হচ্ছে কমপ্লেক্স, একটা জটিল প্রসেস। তো এই দুজনের মধ্যে একটা ইভলিউশন তৈরি হয়, দিয়ে তৈরি হয়ে গঠন, যে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে বা যে পরিবেশ গড়ে ওঠে, তাকেই বলা হচ্ছে নেচার অ্যান্ড সোসাইটি। আচ্ছা, এপিস্টেমোলজি কি? এখানে ক্লাস কনসিয়াসনেস, ক্লাস নলেজ ইজ শেপড বাই সোশ্যাল ক্লাস অ্যান্ড ইন্টারাকশন, দ্য রুলিং ক্লাস ইনফ্লুয়েন্স ডমিনেন্ট আইডিওলজিস্ট। ক্লাস কনসিয়াসনেস, ক্লাস মানে এখানে এই যে সমাজ ব্যবস্থার যে স্তরবিন্যাস, ধনী দরিদ্র, বৈষ্ণব বা বৈশ্য শূদ্র, এদের মধ্যে যে নিম্ন শ্রেণী, মধ্য শ্রেণী, যে ক্লাসের কনসিয়াসনেস, সেটাই এখানে জ্ঞানের কথা, সেটা থেকেই নলেজ শেপ হয়। আমরা যদি কাউকে ব্রাহ্মণ বলি, তাহলে অটোমেটিক মনের মধ্যে একটা ভাবনা আসে যে তিনি একটু হলেও জ্ঞানে পরিপূর্ণ থাকবে। আমরা যদি বলি যে একদম নিচু সম্প্রদায় বা SC ST সাঁওতাল সম্প্রদায়, তাহলে আমাদের মধ্যে ভাবনা তৈরি হয় যে ইনি বা এই সম্প্রদায়ের লোকেদের মধ্যে পড়াশোনা খুব একটা ডেভেলপড হয়নি, বা এদের বাড়িঘর, এদের সমাজ, এদের ভাবনা চিন্তার কি অবস্থা রয়েছে, সেখান থেকে আমরা একটা জ্ঞান ডেভেলপ করতে পারি। এটাকেই বলা হচ্ছে এপিস্টেমোলজি। প্র্যাকটিক্যাল নলেজের কথা এখানেও বলা হচ্ছে। আর হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমস, নলেজ ইভলিউটস দ্য হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, আমাদের ইতিহাস কিন্তু যে জ্ঞানের একটি শিক্ষা দেয়, সেটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এক্সিওলজিতে কি বলা হচ্ছে? ভ্যালু অফ লেবার, লেবার যে শ্রমিক সম্প্রদায়, লেবার ইজ সেন্ট্রাল অফ হিউম্যান ভ্যালু অ্যান্ড ডিগনিটি, exploitations of labor is a moral and ethical issue। আমরা যে শ্রমিক সম্প্রদায়, সেটা হচ্ছে সেন্ট্রাল, একটা কেন্দ্রীয় বিন্দু হিউম্যান ভ্যালুর ক্ষেত্রে এবং ডিগনিটি ক্ষেত্রে। সেটা
মোরাল এবং এথিক্যাল ইস্যু হতে পারে। হ্যাঁ, আমরা দেখতে পাই যে শ্রমিক থেকে আমরা যদি আর্থিক কাঠামো দেখি যে সারাদিন কাজ করে সে 500 টাকা মজুরি পায়, আর কিছু জন এসি রুমের মধ্যে বসে সেভাবে পরিশ্রম নেই, তার কিন্তু লক্ষ টাকা বেতন। তো এই যে একটা ভ্যালু, তাহলে ভ্যালু বা নৈতিক মূল্যের মধ্যে একটা ডিসব্যালেন্স তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে মার্কসিজম দর্শনের মূল কথা। তাই সোশ্যাল জাস্টিস অ্যাডভোকেট দ্য ইকুয়ালিটি জাস্টিস ক্রিটিকুইজ ক্যাপিটালিজম অ্যাজ ইনহেরেন্টলি আনজাস্ট। বলছে তাই সোশ্যাল জাস্টিস তৈরি করতে হবে, অর্থাৎ ইকুয়ালিটি যাতে আসে। যেমন আমরা বলি গণতান্ত্রিক সমাজে আমাদের দেশে সবার ভোট কিন্তু সমান, ঠিক আছে, ভোট এক একজন মানুষের ভোট সমান অধিকার এবং মূল্যও সমান, কিন্তু সমাজে ওই মানুষের মূল্য কিন্তু সমান নয়, ওই ভোটটা মূল্য সমান। ওই মানুষটি যদি দরিদ্র হয় তাহলে সে যদি কোনো রাজনীতি ব্যক্তিত্বের সাথে দেখা করতে চায় তাহলে কিন্তু সে দেখাটাই করতে পারবে না। তাকে কোর্টে যদি তার কেসটা চলে তাহলে সেই কেসের প্রাধান্যও পায় না, তাহলে জাস্টিস বা ইকুয়ালিটি আছে? নেই। তো এখানেই সেটাই হচ্ছে মার্কসিজম ফিলোসফির মূল কথা। এখানে ইকুয়ালিটিটা দরকার। কালেক্ট ওয়েল বিংস, আর কালেকটিভ ওয়েল বিংস মানে একটা সমৃদ্ধশীল মানুষ যেরকম দরকার, সমৃদ্ধশীল সেরকম সোসাইটিও দরকার। ক্লাসলেস সোসাইটির কথা বলা হচ্ছে। ইন্ডিভিজুয়াল যে ইন্টারেস্ট বা প্রায়োরিটি দিতে বলা হচ্ছে গুড করে ওভার ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট। এখানে ভালো চরিত্র, ভালো সমাজ গড়ে তুলতে গেলে যে ক্লাসলেস সোসাইটি দরকার। নেক্সট হচ্ছে এম অ্যান্ড অবজেক্টিভস অফ মার্কসিস্ট এডুকেশন বা মার্কসিজম এডুকেশন, যেখানে টু ফোস্টার ক্রিটিক্যাল কনসিয়াসনেস অ্যান্ড এম্পাওয়ার ইন্ডিভিজুয়াল টু চ্যালেঞ্জেস অপ্রেসিভ স্ট্রাকচার ইন সোসাইটি। বলছে যে ক্রিটিক্যাল কনসিয়াসনেসটাকে ডেভেলপ করো, ফস্টার করো, এম্পাওয়ার করো ইন্ডিভিজুয়ালসকে টু চ্যালেঞ্জ অপ্রেসিভ স্ট্রাকচার ইন সোসাইটি। আমরা চাকরি বাকরির ক্ষেত্রেও দেখতে পাই যে এখানে রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে। তো এই রিজার্ভেশন ক্যাটাগরি কি জেনারেল যে স্টুডেন্টরা থাকে তাদের উপরে প্রভাব বিস্তার করে না? অবশ্যই করে, কিন্তু যেভাবে সংবিধান তৈরি হয়ে গেছে তাতে কিছু করার নেই। কিন্তু এটা তো মানসিক একটা দ্বন্দ্ব তৈরি করে, সমাজে একটা বৈষম্য তৈরি করে। কেউ যদি একজন এসসি ক্যান্ডিডেট যতই ইন্টেলিজেন্ট হোক না কেন, সে যদি চাকরি পায় তখনও তাকে বলা হয় যে এই এসসি থাকার কারণেই এই চাকরিটা পেয়ে গেছে, কিন্তু দেখা গেছে হয়তো সত্যতা সেটা নয়, তার মধ্যে সত্যি সত্যি ক্যাপাসিটি ছিল চাকরিটি ডেভেলপ করার জন্য, পাওয়ার জন্য। কিন্তু এখানে এইভাবে কনফ্লিক্ট তৈরি হয়। তাই অবজেক্টিভস হবে প্রমোট সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, developed a critical understanding of a socio-economic and political context। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, সোশিও ইকোনমিক্স অর্থনৈতিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে সব ক্ষেত্রেই পরিবর্তন করতে হবে। এনকারেজ কালেকটিভ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল চেঞ্জের জন্য এনকারেজ করতে হবে, এবং শুধু এনকারেজ করলে হবে না, অ্যাকশান অর্থাৎ কাজেও করতে হবে। লার্নার উইথ স্কিলস টু অ্যানালাইজ অ্যান্ড ট্রান্সফর্ম দেয়ার রিয়ালিটি। এটা স্টুডেন্টের মধ্যে, লার্নারের মধ্যে এই স্কিলকে অ্যানালাইজ করতে হবে এবং ট্রান্সফর্মও করতে হবে, যে কিভাবে সমাজের ইকুইটি বজায় রাখা যায়, সমাজে জাস্টিস সবার জন্য সমান হয়, সেটা স্টুডেন্ট লাইফ থেকেই শুরু করতে হবে। এডুকেশনাল ইম্পর্টেন্স কি রয়েছে মার্কসিজমসের? ক্রিটিক্যাল থিঙ্কিং, সোশ্যাল জাস্টিস, এম্পাওয়ারমেন্ট, কালেকটিভিটিজমস, সবগুলো যদি পড়া হয় তাহলে কিন্তু মার্কসিজমস যে ফিলোসফি সেটা অনায়াসে রপ্ত করা যাবে। রোল অফ টিচার, এখানেও বলা আছে ফ্যাসিলেটর হিসাবে কাজ করবে, মেন্টর অফ
অ্যাক্টিভিটিজিমস হিসাবে কাজ করবে, কো লার্নার হিসাবে কাজ করবে টিচার। রিফ্লেক্টিভ প্র্যাকটিশনার্স কন্টিনিউয়াসলি রিফ্লেক্ট অন দেয়ার টিচিং প্র্যাকটিসেস অ্যান্ড সোসাইটাল ইম্প্যাক্ট। অর্থাৎ যখন শিক্ষাদান করবে ক্লাসরুমের মধ্যে, সে ভালো খারাপ, কোন বাড়ির স্টুডেন্ট, ধনী দরিদ্র কিছুই বিচার করবে না। সে তার মধ্যে এমন একটা রিফ্লেকশন থাকবে যেটা টিচার যেন একজন ইকুয়ালি নিরপেক্ষভাবে ক্লাসরুমে টিচিং দিচ্ছে এবং একটা সমাজ এমনভাবে তৈরি করছে যেখানে সবাই সমান। রোল অফ স্টুডেন্ট, অ্যাক্টিভ পার্টিসিপ্যান্ট হবে, রোল স্টুডেন্টকে হতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কার সে যাতে ডেভেলপ করতে পারে। এজেন্ট অফ চেঞ্জ, সেই ইনজাস্টিস যে হচ্ছে সমাজে তার বিরুদ্ধে লড়বে, অ্যাডভোকেট করবে নাকি সোশ্যাল চেঞ্জের জন্য। কোলাবোরেটিভ লার্নার হতে হবে, একে অপরের সাথে শেয়ার করতে হবে, শেয়ারিং, কোঅপারেটিং, এইসব যে ক্যারেক্টারগুলো, স্কিলগুলো ডেভেলপ করে সমাজে কমিউনিটির মধ্যে একটি কোলাবোরেটিভ কমিউনিটি তৈরি করতে হবে। ওকে, টিচিং মেথড ডায়ালজিক লার্নিং থাকবে, প্রবলেম সলভিং বা প্রবলেম পোস্টারিং এডুকেশন, এক্সপেরিমেন্টাল লার্নিং হবে। ক্রিটিক্যাল পেডাগজি কনসিয়াস যাতে ডেভেলপ হয়, চেতন শক্তি যাতে স্টুডেন্টের মধ্যে ডেভেলপ ঘটে, সেই রকমভাবে পাওয়ার ডাইনামিক, সোশ্যাল ইনজাস্টিসের যে অ্যাওয়ারনেস ঘটে থাকে সেরকমভাবে টিচিং মেথডগুলো তৈরি করতে হবে। নেক্সট আমরা কতগুলি প্রশ্ন দেখে নেব। হুইচ ফিলোসফার ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ প্রাগমাটিজমস? তাহলে কি দেখব, হুইচ ফিলোসফার, সে হচ্ছে জন ডিউ। কার্ল মার্কস তো নয়, আর কান্টও নয়, এমানুয়েল কান্ট নয়, ফ্রেডরিক হেগেল নয়। তো জন ডিউ হচ্ছে কি কম্পোনেন্ট হচ্ছে কার প্রাগমাটিজম। নেক্সট, প্রাগমাটিজম প্রাইমারিলি ফোকাসেস অন, কার উপরে ফোকাস করছে প্রাগমাটিজম? ইনেট নলেজ, কনসিকুয়েন্স আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট রিজনিং আর রিলিজিয়াস ডক্ট্রিন। কি হবে? প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্সেস অফ আইডিয়া। Pragmatisms hold that the truth of an idea is determined by its practical application and outcome. না innate knowledge, যেটা জন্মগতভাবে জ্ঞান নিয়ে এসছে, তার উপরে প্র্যাগমাটিজমস ফোকাস করছে? একদমই নয়, প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্সেস উপরে। হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ আ কি ফিগার ইন মার্কসিজম ফিলোসফি? মার্কসিজম ফিলোসফির মধ্যে কি ফিগারকে? অবশ্যই কার্ল মার্কস। এই যে ক্লাস স্ট্রাগল, ইকোনমিক ডিটারমিনিজম, এগুলোর উপরে। অ্যাকর্ডিং টু প্রাগমাটিজমস দ্য প্রাইমারি এম অফ এডুকেশন, প্রাইমারি এম কি এডুকেশনের? রোড মেমোরাইজেশন, শুধুমাত্র মনে রাখবে, মুখস্থ করে মনে রাখবে। পারসিউ এটার্নাল ট্রুথ, শাশ্বত সত্য, ঈশ্বরকে বিশ্বাস করবে। প্রিপেয়ারিং ইন্ডিভিজুয়াল ফর প্র্যাকটিক্যাল লাইফ। হ্যাঁ, তো উত্তর কী হবে? প্রিপেয়ারিং ইন্ডিভিজুয়াল ফর প্র্যাকটিক্যাল লাইফ। নেক্সট হচ্ছে মার্কসিস্ট অ্যাপ্রোচ টু এডুকেশন এম্পাসাইজ। কী হবে? ক্লাস স্ট্রাগল অ্যান্ড সোসাইটাল ট্রান্সফরমেশন। তো এই কিওয়ার্ডগুলোকে যদি বারবার রিভাইজ করা যায় তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে সেটা ছাপ ফেলবে এবং বসে যাবে, এগুলোই পরীক্ষায় আসবে। হু ইন্ট্রোডিউস প্রাগমাটিজমস অ্যাজ আ ডিস্টিংক্ট ফিলোসফিক্যাল মুভমেন্ট? কে ইন্ট্রোডিউস করেছিল ডিস্টিংক্ট? সেটা হচ্ছে উইলিয়াম জেমস। উইলিয়াম জেমস পপুলারাইজড করেছিল প্রাগমাটিজমসকে। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিপ্রেজেন্টস আ প্র্যাগমাটিক মেথডস অফ টিচিং? কে করেছিলেন এটা? হুইচ, যেটা কোনটি হবে বেস্ট? লেকচার মেথড, প্রবলেম সলভিং, অবশ্যই প্রবলেম সলভিং এবং প্রজেক্ট বেসড লার্নিং। মার্কসিস্ট ফিলোসফি ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ, কার সাথে? ইকোনমিক অ্যান্ড ক্লাসলেস ইন্টারাকশন, বা রিয়াকশন, ক্লাসলেস রিয়াকশনের সাথে যুক্ত। অ্যাকর্ডিং টু প্রাগমাটিজমস নলেজ ইজ, নলেজ কি হবে অ্যাকর্ডিং টু প্রাগমাটিজমস? নলেজ হচ্ছে ইভলিউটিভ অ্যান্ড বেসড অন এক্সপেরিয়েন্সেস। মার্কসিজম অ্যাডভোকেটেড, কি অ্যাডভোকেট করেছে মার্কসিজম? ক্লাসলেস অ্যান্ড স্টেটলেস সোসাইটি।
The pragmatisms বা pragmatics method of education encourage কি মেথড এনকারেজ করে critical thinking and adaptability, flexible and critical thinking. Marxist view education as a tool কি হিসাবে কাজ করে টুল প্রমোটিং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি। হ্যাঁ, বাকিগুলো যারা দেখছে ভিডিও তারা পড়বে, আমি যদি সবগুলো পড়ি তাহলে ভিডিও কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। The concept of dialectic materialism is associated with কার সাথে যাবে dialectical Marxism. Dialectical materialism is a core principle of Marxist philosophy. হ্যাঁ, যেটা সোশ্যাল চেঞ্জের কথা বলা হচ্ছে এবং এক্সপ্লেনিং হিস্টোরিক্যাল থটের কথা বলা হচ্ছে। জন ডিউ প্র্যাগমাটিজমস ইনফ্লুয়েন্সড দ্য ডেভেলপমেন্ট অফ কি করেছে, কোনটা করেছে যে কনস্ট্রাকটিভিটিস লার্নিং থিওরি। হ্যাঁ, অ্যাক্টিভ অ্যান্ড এক্সপেরিমেন্টাল প্রসেস, যেটা কি করছে কনস্ট্রাক্ট করছে, নলেজের কনস্ট্রাক্ট ঘটাচ্ছে, তাই না, সেই জন্য এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভিটিজমস। অ্যাকর্ডিং টু মার্কসিজমস দ্য স্টেট এক্সিস্ট টু কি হবে সার্ভ দ্য রুলিং ক্লাস আর্গিউ করে যা স্টেট অফ দ্য instrument used by the ruling class to maintain power and control over the working class. হ্যাঁ, তো রুলিং ক্লাস যেটা তার উপরেই এক্সিস্ট করে। দ্য প্রাগমাটিক অ্যাপ্রোচ টু ট্রুথ স্টেটস, প্রাগমাটিক অ্যাপ্রোচের ক্ষেত্রে ট্রুথ কি, এখানে কোনটা ট্রুথের কথা বলা হচ্ছে, অবশ্যই ট্রুথ ইজ হোয়াট এভার ওয়ার্কস ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন, যেটা প্র্যাকটিক্যালি ঘটবে তার সেই সিচুয়েশানের উপর বেস করে সত্যতা ডেভেলপড ঘটবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল সাকসেস ইউজফুলনেস রেদার দ্যান অ্যাবসলিউট বা ফিক্সড প্রিন্সিপল। কোনো ফিক্সড প্রিন্সিপল নেই, যেটাই প্র্যাকটিক্যালে যেটাই রিসার্চের মাধ্যমে ডেভেলপড ঘটবে সেটাই হবে ট্রুথ। দ্য মার্কসিস্ট অ্যাপ্রোচ টু হিস্টোরি ইজ নোন অ্যাজ historical materialism, যেখানে ম্যাটেরিয়াল এবং ইকোনমিক কন্ডিশনের উপরে বেস করে ক্লাস স্ট্রাগলের কথা বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু প্র্যাগমাটিজম এডুকেশন শুড বি কি হবে, এডুকেশন শুড বি এক্সপেরিমেন্টাল অ্যান্ড অ্যাডাপ্টেবল, জন ডিউ যেটা বলেছেন। হ্যাঁ, যেখানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং প্রবলেম সলভিং এর কথা বলা হচ্ছে। মার্কসিস্ট আর্গিউ দ্যাট ক্যাপিটালিজমস পুঁজিবাদী, তার উপরে লিড কাকে করছে, ইকোনমিক ইনইকুয়ালিটি অ্যান্ড ওয়ার্কার্স এক্সপ্লয়টেশন। যেমন ওয়ার্কাররা শ্রমিকরা মাঝে মাঝে আন্দোলন করে না, কেন করে, তাদের মধ্যে ইকোনমিক ইনইকুয়ালিটি থাকার জন্যই তো করে। এটা কেন হচ্ছে না, আমাদের সমাজে যে ক্যাপিটালিজমস রয়েছে, পুঁজিবাদীবাদ রয়েছে, হ্যাঁ, ধনী হতেই চলেছে, গরিব হতেই চলেছে, তো এই কারণেই তো কনফ্লিক্ট তৈরি হয়, এটার কথাই মার্কসিজম বলছেন। নেক্সট, প্র্যাগমাটিজম কি এনকারেজ করে, অ্যাক্টিভ লার্নিং অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। ওকে, তো এগুলো আমরা আজকে প্র্যাগমাটিজমস এবং মার্কসিজমসের উপরে পড়াশোনা করলাম, অবশ্যই সবার ভালো লেগেছে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।